দেখছেন সময় কলকাতা, বিচারের বাণী নিয়ে আমি বৃষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। আরজি করের খুন আর ধর্ষণের খবরের শিরোনামে আসতেই পাশাপাশি উঠে এসেছিল আরো একটা কথা, নির্ভয়া কাণ্ড। বিচার বিভাগকে আদেও নির্ভয়া কাণ্ডের মতোই দৃষ্টান্তমূলক স্থাপনকারী যে সিদ্ধান্ত সে নিতে পারবে, তাতে কি কি পরিবর্তন নেমে আসবে? মেয়েদের জীবন কি আরো নিরাপদ হবে? অসুররূপী পুরুষদের মানসিকতায় কি পরিবর্তন আসবে? বিচার ব্যবস্থা ধর্ষক বা ধর্ষকদের কত দ্রুত শাস্তির বা মৃত্যুদণ্ডের ব্যবস্থা করবে? এই নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না যে বিচার বিলম্বিত হওয়া মানেই ন্যায় বিচারকে অস্বীকার করা। নির্ভয়া কাণ্ড ঘটেছিল 2012 সালে। 6 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাদের মধ্যে 4 জনের ফাঁসি দেওয়া হয়েছিল 2020 সালে। অথচ নির্ভয়া কাণ্ডের 1 যুগ বা 12 বছর পরেও, ফাঁসির দানের 4 বছর পরেও ঘটছে আরজি করের মতো কাণ্ড। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মতো মানুষ রয়েছেন যারা বলছেন অবস্থা পাল্টায়নি মেয়েদের, তবুও মৃত্যুদণ্ডের দাবি উঠছে আরজি করকে ঘিরে। বিচার চাই, মৃত্যুদণ্ড চাই। আরজি কর ঘিরে উত্তাল বঙ্গ তথা গোটা দেশ। এমনটাই দাবি উঠেছিল 2012 সালের 16 ডিসেম্বর রাত 8:30 পর ও 2020 সালের মার্চ মাসের 20 তারিখের আগে। এই সময়কালের মধ্যে প্রতিদিন অসংখ্য মানুষ অপেক্ষা করেছিলেন দোষীদের চরম শাস্তির জন্য। কি হয়েছিল দিল্লিতে সেই ভয়াল রাতে? নির্ভয়া কাণ্ডের কথা জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 1 যুগ, চলে যেতে হবে দেশের রাজধানীতে। ডিসেম্বর রাত 2012। চলো ফুর্তি করা যাক। দ্বারকা থেকে 25 কিলোমিটার দূরে দক্ষিণ দিল্লির রবিদাস কলোনি। ছুটির আনন্দ কিভাবে পালন করা যায় পরিকল্পনা করছিল বাস চালক রাম সিং ও তার ছোট ভাই মুকেশ। 17 বছর বয়সী বাসের এক নাবালক হেল্পার, যার নাম প্রকাশ না করে গুপ্তা নাম দিয়ে বলা যাক। সে ও বাসের আরেক হেল্পার অক্ষয় ঠাকুর সেদিন সন্ধ্যের পর থেকে মদের আসরে বসে পড়েছিল, শুরু করেছিল মদ্যপান। এ সময় ভয়ঙ্কর লম্পট বলে কুখ্যাত এবং নির্ভয়া কাণ্ডের অন্যতম নাটের গুরু রাম সিং তাদের এসে বলে, চলো ফুর্তি করা যাক। তাদের সঙ্গে নিয়ে রাম মুকেশ ট্রিপ শেষ হয়ে যাওয়া একটি বাসে করে দিল্লির দিকে রওনা হয়। বাস চালাতে শুরু করে মুকেশ। তারা 19 বছরের এক ফল বিক্রেতা পবন গুপ্তাকে সঙ্গী হিসেবে পেয়ে যায়। সঙ্গী হিসেবে পায় জিম ইন্সট্রাক্টর বিনয় শর্মাকে। এই সময়ই প্রায় একা একা সিনেমা দেখে ফিরছিলেন নির্ভয়া ও তাঁর এক পুরুষ বন্ধু। রাত 8:30 নাগাদ তারা অফ ডিউটি বাসে উঠেছিলেন। অতি দ্রুত অপরাধীরা চরম সক্রিয় হয়ে ওঠে। বাসটিতে থাকা 6 জন পুরুষ দম্পতির ওপর হামলা চালায়। পালাক্রমে মহিলাকে ধর্ষণ করার আগে তাকে লোহার রড দিয়ে নির্মমভাবে আক্রমণ করে। তার বন্ধুকে মারধর করা হয়, দুজনকেই নির্যাতন করা হয় এবং তারপরে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। মৃতজনের প্রাণ সঞ্চারের ব্যর্থ চেষ্টা নির্ভয়াকে বাঁচানোর জন্য। তার আরো ভালো চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু নির্ভয়ার উপরে নির্যাতনের মাত্রা এত তীব্র ছিল যে নির্ভয়ার মধ্যে প্রাণ শক্তি সামান্যই অবশিষ্ট ছিল। কার্যত প্রায় মৃতা একটি মেয়ের মধ্যে প্রাণ সঞ্চারের চেষ্টা চলছিল। 29 ডিসেম্বর অর্থাৎ ঘটনার 13 দিন পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফিজিওথেরাপির শিক্ষানবিশ 23 বছর বয়সে নির্ভয়ার জীবন প্রদীপ নিভে যায়। অত্যাচার এতটাই ভয়াবহ ছিল, নির্ভয়ার বাঁচা কার্যত অলীক কল্পনা ছিল। তবুও 13 দিন লড়েছিলেন নির্ভয়া। নির্ভয়া চলে গিয়েছেন, রেখে গিয়েছেন বেশ কিছু প্রশ্ন। মৃতার বন্ধুর স্মৃতি বোঝা ভয়াবহ। তিনি সেদিন ভয়ঙ্কর রাতের স্মৃতি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু সেই রাতের যে দুঃস্বপ্ন তার জীবনকে আজও স্বাভাবিক হতেই দেয়নি। তার স্মৃতিচারণা আর সেদিনের বাসের চালক মুকেশের বক্তব্য পরবর্তীতে সামনে এসেছিল। প্রকট হয়ে যায় মৃত্যুর আগে নির্ভয়াকে কি অমানসিক কষ্ট তিলে তিলে পেতে হয়েছিল, যার প্রতিটা মুহূর্ত ছিল নরক যন্ত্রণা আর মৃত্যু যন্ত্রণার শামিল। ড্রাইভার মুকেশ ও নির্ভয়ার বন্ধু যা বলেছিল, মুকেশ ও নির্ভয়ার বন্ধু জানিয়েছিল
অপরাধীদের 6 জনের মধ্যে 4 জন যাত্রী হওয়ার অভিনয় করে। ফলে নির্ভয়া ও তার পুরুষ বন্ধু বাসে উঠে আসে। এরপরে তার চুল ধরে টানতে টানতে বাসের পেছন দিকে টেনে নিয়ে যাওয়া হয় এবং 45 মিনিট ধরে ধর্ষণ করে তার উপরে শুরু হয় নৃশংস আক্রমণ। প্রায় 1 ঘন্টা ধরে নির্ভয়াকে ভয়ঙ্কর ও অভাবনীয় অত্যাচার করা হয়েছিল। তার যোনিতে একাধিক অস্ত্র ও বস্তু দিয়ে তাকে নির্যাতন করা হয়। মৃত নগ্ন নির্ভয়ার শরীরের মধ্যে বিভিন্ন জিনিস প্রবেশ করানো ছাড়াও লোহার রড দিয়েও নির্যাতন করা হয়েছিল। দুজনের সব জামা কাপড় খুলে নিয়ে ও জিনিস কেড়ে নিয়ে তাদের বাস থেকে ফেলে দেওয়া হয়। মুকেশ এসব কথা নিজের মুখেই বলেছিল। সে দাবি করেছিল সে ধর্ষণে অংশ নেয়নি এবং তার দাদা রাম সিং এর নির্দেশে সে ঘটনার দিন বাস চালাচ্ছিল। যদিও নির্ভয়ার বন্ধু সকলকেই সমান অপরাধী হিসেবে চিহ্নিত করেছিলেন। যদিও নির্ভয়া তার আক্রমণকারীদের শনাক্ত করতে যথেষ্ট সময় বেঁচেছিলেন, কিন্তু ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অতঃপর এই ক্ষোভ, বিক্ষোভ ও মহিলা নিরাপত্তার দাবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। এরই মাঝে সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান নির্ভয়া। সেদিনের চরিত্ররা রাম সিং সহ বাকিদের কথা বলার আগে নির্ভয়ার কথা আরেকবার বলা যাক। নির্ভয়া ফিজিওথেরাপি পড়ছিলেন এবং একটি কল সেন্টারে কাজ করতেন। তার বাবা বিমানবন্দরের ব্যাগেজ হ্যান্ডেলার হিসেবে কাজ করতেন। 6 অপরাধী থাকত দক্ষিণ দিল্লির একটি বস্তিতে। ঘটনার পরে তারা ধরাও পড়ে একে একে। একমাত্র এক নাবালক অপরাধী ছাড়া 5 জনেরই চরম দণ্ড হয়। এদের মধ্যে রাম সিং জেলে আত্মহত্যা করে বলে জানা যায়। যদিও রাম সিংকে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে, যদিও তা প্রমাণিত হয়নি। অপরাধের সময় 17 বছর বয়সী কিশোর মাত্র 3 বছর সংশোধনাগারে থাকার পরে মুক্তি পেয়ে যায়। যদিও তার ছাড়া পাওয়ার বিষয়ে নির্ভয়ার পরিবার ও সুশীল সমাজ আপত্তি তুলেছিল। তার মানসিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল। সে জিহাদি জঙ্গির সঙ্গে কারাবাসে থাকায় তার মানসিকতা নিয়েও প্রশ্ন ওঠে। তার মানসিক অবস্থা নিয়ে একাধিক মহল শঙ্কিত ছিল। তাছাড়া এই ঘটনারও প্রমাণ মেলে যে নাবালক অত্যন্ত নির্মম ও কার্যত বিকারগ্রস্ত। নাবালক ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি, সেই লোহার রড নিয়ে নির্ভয়াকে অত্যাচার করেছিল। তবুও ট্রায়াল কোর্টের বিচারক যোগেশ খান্না নাবালক ছাড়া মৃত্যুদণ্ড দেওয়ার সময় বাকিদের ক্ষেত্রে সদয় হননি। উল্লেখ করা যেতে পারে, খুব বেশি না হলেও নাবালক অপরাধীর বয়স অপরাধের সময় 17 বছর হওয়ায় সেই একমাত্র মৃত্যুদণ্ডের হাত থেকে রক্ষা পায়। মুক্তির পরে তাকে কেজরিওয়ালের সরকার থেকে পুনর্বাসন দেওয়া হয়েছিল। সে বেঁচে গেলেও বাকিরা বাঁচেনি। অপরাধের সময় 19 বছরের পবন গুপ্তা যেমন আইনের চরমতম সাজার হাত থেকে বাঁচেনি। সে পেশায় ছিল ফল বিক্রেতা। প্রাথমিকভাবে পবনকে তার আইনজীবীরা নাবালক সাব্যস্ত করার চেষ্টা করেছিল, যদিও তার ধোপে টেকেনি। অপর অপরাধী অক্ষয় ঠাকুর কর্ম উপলক্ষে বিহার থেকে দিল্লি এসেছিল। অপরাধের সময় 28 বছর বয়স ছিল অক্ষয় ঠাকুরের। সে ভয়ঙ্কর অপরাধ করে বিহারে তার গ্রামে পালিয়ে গিয়ে বাঁচার চেষ্টা করলেও পুলিশ তাকে তুলে আনে। সে ছিল বিবাহিত এবং তার একটি শিশু সন্তান ছিল। এই 6 অপরাধীর মধ্যে একমাত্র বিনয় শর্মা ছিল প্রতিশ্রুতিমান এবং মৃত্যুদণ্ডের নির্দেশের আগে তাকেই বিশেষত অনুতপ্ত দেখিয়েছিল। সে ছিল জিম ইনস্ট্রাক্টর। পরিবারের প্রয়োজনে তাকে অর্থ উপার্জন করার জন্য অল্প বয়স থেকেই কাজে নামতে হয়। মাসে 3000 টাকা আয় করত। তার এক ছোট ভাই ও 2 বোনের টাকাও সে সংসারে পৌঁছে দিত। তার চোখে স্বপ্ন ছিল ভারতীয় বিমান বাহিনীতে যোগ দেওয়ার। করেসপন্ডেন্সে সে গ্র্যাজুয়েশনও সম্পন্ন করেছিল। ছবি আঁকায় তার অসামান্য দক্ষতা ছিল। অপরাধের সময় তার বয়স ছিল 20 বছর। অনুতাপ ও মানসিক অবসাদে জেলের মধ্যে আত্মহত্যার চেষ্টাও সে করেছিল। অবশেষে বিনয় ও বাকি 3 জনের জীবন ফাঁসি কাঠে শেষ হয়ে যায় 2020 সালের মার্চ মাসের 20 তারিখে। সুবিচার কি মিলেছিল? রাম সিং আত্মহত্যা করার পরে বিচার চলতে থাকা অবশিষ্ট 4 অপরাধীকে 2013 সালে মৃত্যুদণ্ড নির্দেশ দেওয়া হয়। অবশেষে তিহার জেলে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 2020 সালে এই ঘটনা ছিল 2015 সালের পর ভারতের প্রথম মৃত্যুদণ্ড। শেষ কয়েক মাসে 4 জন দোষী তাদের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিল, কিন্তু শীর্ষ আদালত তাদের আবেদন প্রত্যাখ্যান করে।
মৃত্যুদণ্ড কমানোর জন্য শেষ মুহূর্তের আবেদনও ফাঁসির কয়েক ঘন্টা আগে প্রত্যাখ্যান করা হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সকালে দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার কয়েক মিনিট পর নির্ভয়ার মা বলেন, আমি আমার মেয়ের ছবি জড়িয়ে ধরেছিলাম এবং তাকে বলেছিলাম আমরা অবশেষে ন্যায় বিচার পেয়েছি। নির্ভয়ার বাবা বলেছিলেন যে অবশেষে তার বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়েছে। ফাঁসি ও অতঃপর তিহার জেলের পাশে তখন উল্লাস। মিলেছে সুবিচারের অন্তিমে পশুদের পাপের প্রতিফল। প্ল্যাকার্ড নিয়ে একদল লোক তিহার কারাগারের গেটের বাইরে জড়ো হয়েছিল এবং ফাঁসির ঘোষণার পরে তাদের আনন্দঘন সেলিব্রেশন শুরু করেছিল। কেউ কেউ ধর্ষকদের মৃত্যু বলে স্লোগান দেয় এবং বিচার বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্টার নাড়ায়। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেন যে ন্যায় বিচারের জয় হয়েছে। তিনি যোগ করেন যে দেশকে এমন একটি জাতি গড়ে তুলতে হবে যেখানে নারীর ক্ষমতায়নের দিকে মনোযোগ দেওয়া হবে। তথাপি বলা বাহুল্য, এই ঘটনাটি ধর্ষণ এবং নারীর প্রতি যৌন হিংসার বিরুদ্ধে সুবিচারের বাণী বয়ে নিয়ে আশা ও প্রতিশ্রুতিতে পরিণত হওয়া সত্ত্বেও নারীর বিরুদ্ধে অপরাধ কমছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো থেকে সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান বলছে ধর্ষণ বেড়েই চলেছে। রাম, মুকেশ, বিনয়, অক্ষয়, পবনরা চরম শাস্তি পেয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি সমাজকে পবিত্র করতে। পুরুষের লালসা আর কুদৃষ্টি এবং ভয়ঙ্কর বহিঃপ্রকাশের হাত থেকে আজও নারীরা যেন বাঁচে না। বঙ্গ হোক অথবা ভারত, বিভিন্ন প্রান্ত থেকে আজও ভেসে আসে অত্যাচারিত নির্ভয়াদের করুণ আর্তনাদ। নির্ভয়ার মৃত্যুর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারীদের ক্ষমতায়নের কথা বলেছিলেন। এই নিয়ে সন্দেহের অবকাশ নেই। নারীদের দুর্গা হয়ে উঠতে হবে প্রতিবাদী। ঘুরে দাঁড়ানোর সময় শুরু হয়েছে নারীদের। তবুও প্রতিবাদী নেই, হয়তো নিরাপত্তায় নিশ্চিত আশ্বাস। দায়িত্ব আজ প্রতিটা পিতার, মাতার। তাদের সুশিক্ষার বীজ সন্তানদের মধ্যে রোপণ করার মধ্যেও রয়েছে সামাজিক সংস্কারের অঙ্গীকার। পুরন্দর চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট, সময়, কলকাতা।